আজকের পর থেকে তোমরা ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষার সমস্ত বিষয়গুলিকে আমাদের ডিমার্স 365 ইউটিউব চ্যানেলে পুরোপুরি ফ্রিতে দেখতে পারবে। অর্থাৎ এখানে তোমরা ম্যাথমেটিক্স পাবে, তোমরা এখানে জিকে জিএস পাবে, তোমরা এখানে ইংলিশ পাবে, তোমরা এখানে কারেন্ট অ্যাফেয়ার্স পাবে এবং স্ট্যাটিক জিকে পাবে। অর্থাৎ যত ধরনের পরীক্ষার জন্য আসার সম্ভাবনা থাকবে সমস্ত বিষয়কে তোমরা ফ্রি অফ কস্টে আজকের পর থেকে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তোমরা প্রত্যেকে কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং অল নোটিফিকেশন করে রাখো, যেন আমি যে কোনো ভিডিও আপলোড করার পর তোমরা এই প্রত্যেকটা ভিডিও দেখতে পাও। তো চলো আজকে আমরা শুরু করব ম্যাথমেটিক্সের প্রথম চ্যাপ্টার নাম্বার সিস্টেম। আচ্ছা, তাই দেখো আমরা শুরু করে আজকে নাম্বার সিস্টেম শুরু করে আজকে। নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে? 11 দ্বারা বিভাজ্যের নিয়ম তোমাদের ফার্স্টে বলি। 11 দ্বারা বিভাজ্য যদি কোনো সংখ্যাকে করতে হয়, ভাববে যে প্রথমে আমরা অড সংখ্যাগুলির যোগফল করব, দেন আমরা ইভেন জায়গাগুলির অঙ্কগুলি যোগ করব। যদি এদের ডিফারেন্স সবসময় 0 বা 11 এর সমান বা মাল্টিপল হয়, তাহলে আমরা বলবো কি সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার হলো? তো দেখি এখানে দেখো আমরা একটা করে সংখ্যা ধরবো, একটা করে বাদ দেবো। তুমি দেখো 5 আর 1 6, 6 আর 3 9, 9 আর কত 10, আর তোমার 10 হলো। এরপরে তুমি দেখো এদিকে দেখো 2 আর 4 6, 6 আর 4 কত হলো 10। এবার দেখো এদের ডিফারেন্স কি হলো 0, তাহলে 0 হলো ডিফারেন্স। তার মানে দেখো যে আমার যদি 0 হয় বা 11-র মাল্টিপল হয় বা সমান হয়, আমরা বলবো 11 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ উত্তর হবে প্রথমটা। আর কোনো অপশন আমার চেক করার দরকার নেই, কারণ আমি এই নাম্বার উত্তরে পেয়েছি আমার যে 11 দ্বারা বিভাজ্য হয়। এক থেকে 200 পর্যন্ত কতগুলি সংখ্যা আছে যারা, তাহলে 1 থেকে 200 এই এতগুলি সংখ্যার মধ্যে বলছে যেগুলি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে কিন্তু 7 দ্বারা বিভাজ্য হবে না। অর্থাৎ 1 থেকে 200 পর্যন্ত কতগুলি সংখ্যা যারা শুধুমাত্র 3 দ্বারা বিভাজ্য হয়। তো আমি একটা কথা বলি যে কোন আমার হাতে কতগুলো সংখ্যা, 200টি সংখ্যা। তাহলে 200টি সংখ্যাকে তুমি যদি 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে কিন্তু কতগুলি সংখ্যা হবে যেগুলি 3 দ্বারা ভাগ যাবে পেয়ে যাবে তুমি। বোঝালো কথাটা? যে 200কে 3 দিয়ে ভাগ করে দাও, দেখো কত 3 6 18, 20 3 6 18, অর্থাৎ 66টি 66 এতগুলি তুমি সংখ্যা পাবে যেগুলি 3 দ্বারা বিভাজ্য হবে। এইবার দেখো বলেছে 7 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ এই যে 1 থেকে 200 অব্দি এমন কিছু সংখ্যা থাকবে যারা কিন্তু 7 দ্বারা বিভাজ্য যাবে, কিন্তু সেগুলি 3 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু 7 দ্বারা বিভাজ্য হলে হবে না। অর্থাৎ আমি একটা এক্সাম্পল দেই। দেখো একের পর একটা সংখ্যা তোমরা 21 পাবে। এই 21 দেখো 3 দ্বারাও বিভাজ্য হয়, 7 দ্বারাও বিভাজ্য হয়। তার মানে 21কে আমরা নিব না। কেন? কারণ আমার 21 7 দ্বারা বিভাজ্য হয়। তো 21-এর মতো এই ধরনের যেমন 42 হতে পারে, দেখো 42 3 দিয়ে ভাগ যায়, 7 দিয়েও ভাগ যায়। তাহলে আমরা এই ধরনের সংখ্যাগুলো বাদ দেব যারা 3 আর 7 উভয় সংখ্যা দ্বারা ভাগ যাবে। ক্লিয়ার হলো কথাটা? তাহলে আমরা কি করব, তোমার হাতে টোটাল 200টি সংখ্যা। এই 200টি সংখ্যাকে যদি আমার 3 আর 7 এদের লসাগু নিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি ততগুলি সংখ্যা পেয়ে যাবে যতগুলি 7 দিয়ে বিভাজ্য হয়। আমরা সেগুলো বাদ দিব। তাহলে 3 আর 7 লসাগু কত হয় 21। তাহলে একে আমরা 21 যদি ভাগ করি, করে দাও 21 দিয়ে ভাগ। যদি 21 দিয়ে ভাগ করে দেখো 10 কত 210, মানে একটা কমবে, মানে কত হবে 9। তারপরে 9টি সংখ্যা আমার 7 দ্বারা বিভাজ্য হয়, কিন্তু অঙ্কে বলেছে তোমার 7 দ্বারা বিভাজ্য হলে হবে না। তাহলে এই 9টি সংখ্যা আমরা এখান থেকে বাদ দিব। তাহলে 66 থেকে বাদ দিয়ে দাও, কত দেখো এদিকে আমার কত 57 দেখো। তাহলে উত্তর কত আমার 57 উত্তর। তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে আমরা কি করব বলো? প্রথমে আমরা কতগুলি সংখ্যা আমরা দেখব, তাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি পেয়ে যাব যে 3 দ্বারা এতগুলি সংখ্যা বিভাজ্য হয়, কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ আমি কি করব, এদের লসাগু নেব। এদের লসাগু নিয়ে ওই টোটাল সংখ্যাকে ভাগ করে দিলে তার মানে এতগুলি সংখ্যা কিন্তু আমার বলো 3 আর 7 উভয় দ্বারা ভাগ যায়, কিন্তু 7 দ্বারা সংখ্যা নেওয়া চলবে না। এই জন্য আমরা কি করবো বলতো, আমরা এই নাম্বার থেকে এই নাম্বারটা বাদ দিয়ে দেবো, কারণ এই নাম্বারটা এর মধ্যে ঢুকে আছে।
এই জন্য আমরা কিন্তু বাদ দিচ্ছি 9টি সংখ্যা। তাহলে বাদ দিয়ে দাও তোমার কত 57। এই 57 শুধুমাত্র 3 দ্বারা বিভাজ্য, মানে 57টি সংখ্যা শুধুমাত্র 3 দ্বারা বিভাজ্য হবে কিন্তু। ক্লিয়ার কথাটা? ওকে, চলো পয়েন্টটা দেখি। 49 টু দি পাওয়ার 15 মাইনাস 1 সম্পূর্ণভাবে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? দেখো একটা কথা দেখো, যদি আমার a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n হয়, অর্থাৎ একটা ফর্মুলা আছে যে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n হয় এবং n এখানে n কিন্তু যে কোনো নাম্বার, n এখানে যে কোনো নাম্বার, অর্থাৎ তোমার জোড় বিজোড় যে কোনো নাম্বার, তাহলে এই ধরনের যদি অঙ্ক আসে ভাববে যে এই সংখ্যাটি সর্বদা a মাইনাস b দ্বারা বিভাজ্য হবে। কথাটা শোনো, যদি আমার a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n এই ধরনের ফর্মুলায় কোনো অঙ্ক ফেলে, মনে রাখবে সবসময় যে আমার a মাইনাস b দ্বারা ওই সংখ্যাটি কীভাবে বিভাজ্য হবে। তাহলে এখানে দেখো 49 টু দি পাওয়ার 15 মাইনাস 1, অর্থাৎ এই 1 এর মাথায় 15 আছে তোমার, দেখো তাহলে দেখো a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, তার মানে কত হবে a মাইনাস b কত হলো দেখো 48 উত্তর। তাহলে আমার কত 48 উত্তর। ক্লিয়ার? প্রত্যেকের প্রচুর কিন্তু পরীক্ষায় আসে এই ধরনের অঙ্কগুলো, তাই দেখবে একবার খুব সুন্দর করে। চলো পয়েন্টটা দেখি। সর্বনিম্ন সংখ্যাটি নির্ণয় করো যা 8, 12, তাহলে 8, 12, 16, 20 এই সংখ্যাটা যদি ভাগ করো প্রত্যেক ক্ষেত্রে অবশিষ্ট 5 থাকবে। অবশিষ্ট কত থাকবে? 5 থাকবে। দেখো আমরা এই ধরনের অঙ্ক দেখো যখন সর্বনিম্ন কথাটি উচ্চারণ করবে, দেখো এখানে যখন কোনো অঙ্কের সর্বনিম্ন সংখ্যা বের করতে দেবে সব সময় তোমরা মনে রাখবে আমাকে বের করতে হবে লসাগু। যখন কোনো একটা অঙ্কের সর্বনিম্ন সংখ্যা বের করতে হয় আমাকে বের করতে হয় লসাগু বের করতে হয়। তাহলে এই লসাগু দেখো কত 8, 12, 16, 20, তাহলে আমি লসাগু করবো কত 20 ইন্টু 4 ইন্টু 3 কত হলো 240। তার মানে 240 এমন একটি সংখ্যা যে 8, 12, 16 এবং 20 দিয়ে বিভাজ্য হয়, কিন্তু আরও আমার 5 অবশিষ্ট আছে, তার মানে এর সঙ্গে আরও 5 অ্যাড করে দাও, তোমার কত হলো 245, অর্থাৎ উত্তর কত 245। ক্লিয়ার হলো? তাহলে সর্বনিম্ন সংখ্যা বের করতে হলে তোমরা কি করবে, আগে লসাগু বের করো। লসাগু বের করার পর যদি আমার অবশিষ্ট একই অবশিষ্ট থাকে সেই অবশিষ্টকে আমরা অ্যাড করবো জাস্ট, তাহলে কিন্তু তোমার অঙ্ক সম্পূর্ণ হয়ে যাবে। এইবার এই অঙ্কটিকে আমরা একটু অপশন টেস্ট করতে পারি। দেখো অপশন টেস্ট কীভাবে করতে পারি, দেখো দেখো একটা জিনিস, আমার অবশিষ্ট 5, তার মানে এই সংখ্যাগুলোর সঙ্গে কিন্তু তোমার 5 অ্যাড করা আছে, তাই তুমি একটা করে সংখ্যা 5 করে বাদ দাও, সবগুলো থেকে 5 বাদ দিয়ে দাও, তাহলে 235, এখানে 240 আসবে, এখানে 260 আসবে, এখানে 230 আসবে। আচ্ছা এবার দেখো যে এদের মধ্যে দেখো এবার তোমার কি হচ্ছে, দেখো এই যে 20 দ্বারা, তাহলে লাস্ট 0, তাহলে 0 দিয়ে আমার ভাগ কিন্তু এটা যায় না, অর্থাৎ 20 দ্বারা ভাগ যাবে না কত 235-কে, তাহলে এটা আমার উত্তর হবে না, কখনোই হবে না। এবার দেখো আমার 12-র মধ্যে একটা 3 আছে, আমার 12-র মধ্যে একটা 3 আছে আমার, তাহলে এই 3 যদি থাকে, 3-এর নিয়ম মনে রাখবে যে কোনো সংখ্যা যদি 3 বা 6 বা 9 এই ধরনের কিছু থাকে আমরা সেগুলোকে বাদ দিয়ে দেবো বা ড্রপ করে দেবো, বা অ্যাড করে যদি আমরা 6 পাই বা 3 পাই বা 9 পাই আমরা ড্রপ করে দেবো। দেখো দেখো 4 আর 2 কত হয় 6 হয়, 6 3 দিয়ে ভাগ যায়, হ্যাঁ যায়, তার উত্তর কিন্তু এটাই হবে। আর কিন্তু ভাগ যাবে না, দেখো 6 2 8, 8কে 3 দিয়ে ভাগ যায় না, 3 2 5, 8 2 3 দিয়ে ভাগ যায় না, তাহলে মনে রাখবে যে আমার অপশন কত হবে বি হবে। তাহলে তুমি এইভাবে লসাগু ধরে করতে পারো বা তুমি অপশন টেস্ট করে করতে পারো কিন্তু। চলো পয়েন্টটা দেখি। আচ্ছা নিম্নলিখিত কোন সংখ্যাটি 7 টু দি পাওয়ার 81, 7 টু দি পাওয়ার 82, 7 টু দি পাওয়ার 83 সংখ্যাটিকে সম্পূর্ণভাবে ভাগ করতে পারবে? তাহলে তোমার দেখো এই ধরনের অঙ্ক যখন দেবে তুমি 7 টু দি পাওয়ার 81 কমন নাও, নেওয়ার পর কত পড়ে থাকবে, দেখো তুমি যদি প্রথম থেকে
সেভেন মানে প্রথমটা থেকে 7^81 কমন নাও, শুধু 1 পড়ে থাকে, তাহলে 1 লিখে দাও প্লাস। দেখো আমার এখানে 81, এখানে আমার 82, তাই না? তাহলে 82 থেকে 81টা 7 তুমি নিয়েছো, কটা 7 পড়ে থাকবে? একটা 7, তাহলে একটা 7 তুমি লিখে দাও প্লাস। এখানে দেখো 7 কটা? 83টা, আর তুমি নিয়েছো কত কমন? 81টা, তাহলে তোমার হাতে আরো পড়ে থাকবে কত? দুটো 7, মানে 7 স্কয়ার পড়ে থাকবে তোমার। তাহলে এখানে কত হয় দেখে নাও, 7^81 ইন্টু, দেখো 7 7 49, 49 একে 50, আর 7 কত? 57, তুমি 57 পেলে। কিন্তু অপশানে দেখো কোনো 57 অপশন নেই, একটা বড় সংখ্যা। তাহলে আমি একটা কাজ করি, এইখানে একটা 7 নিয়ে নিই, আমি এই 7 দিয়ে এখানে গুণ করি। হ্যাঁ, তাহলে আমি করবো কি, 57 × 7 কত হলো? 7 7 49, 4 35 4 39, অর্থাৎ কত হলো উত্তর? 339 উত্তর। তাহলে আমার, তোমাকে যদি অপশানে যদি তুমি 57 পেয়ে যেতে, তাহলে অবশ্যই সেটা উত্তর হতো কিন্তু, ক্লিয়ার? বা 57 যদি কোনো আমার মাল্টিপল হতো বা ফ্যাক্টর হতো, অবশ্যই ভাগ যেত। কিন্তু আমি কিন্তু এখানে ডিরেক্ট আমি উত্তর পাইনি, এই কারণে আমি এই 7-এর মধ্যে থেকে, মানে এই 7-এর থেকে একটা 7 ভাগ নিয়ে আমি এখানে গুণ করে দিলাম। গুণ করার পর দেখা হলো কত? 399 উত্তর আসলো। চলো পরেরটা দেখি। 71^83, 73^83 কে 36 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? আচ্ছা দেখো, যদি কখনো আমার এই ধরনের কোনো ফর্ম থাকে, a⁴n প্লাস b⁴n, তাহলে এটি বিভাজ্য হয় একটা ফ্যাক্টর দ্বারা, সেটা কত? a প্লাস b এর ফ্যাক্টর দ্বারা। তাহলে কি বলছি আমি, যদি a⁴n প্লাস b⁴n এই ধরনের ফর্ম থাকে, এই ফর্মটি বিভাজ্য হয় এর একটা ফ্যাক্টর দ্বারা। কি ফ্যাক্টরটা বলো? a প্লাস b দ্বারা। তার মানে আমি যদি বলি এই অঙ্কটিতে যে আমার এটা কত হচ্ছে, তাহলে 71 প্লাস 73 কত হয়? 144। তাই তুমি একটা জিনিস দেখো, একে 36 দিয়ে ভাগ করো, দেখো 36 দিয়ে ভাগ করে গেলে দেখো 4 দিয়ে কাটো, তাহলে রিমাইন্ডার কত? 0। যেহেতু আমার কেটে গেল, রিমাইন্ডার 0, উত্তর কত হবে? 0। আবার বলছি আমি, 71^83 প্লাস 73^83, এই ধরনের ফর্ম যখনই থাকবে তুমি এই দুটি সংখ্যা যোগ করো। 71 প্লাস 73 কত হলো? 144। তাহলে এই 144কে তুমি যে কোনো সংখ্যা এখানে দেবে, সেই সংখ্যা দ্বারা ভাগ করো। দেখো যদি ভাগ চলে যায়, দেখো 36 তে ভাগ হয়, তার মানে কত? রিমাইন্ডার 0, মানে অবশেষ 0 থাকবে, অবশিষ্ট 0 থাকবে। তার মানে রিমাইন্ডার কত বা অবশিষ্ট কত? 0, বা ভাগশেষ কত? 0। আচ্ছা পরেরটা দেখি, চলো। 3টি পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল 147, তাহলে মাঝের সংখ্যাটি কত হবে? তাহলে তোমার হাতে 3টি পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যা আছে। ধরো পরপর 3টি স্বাভাবিক সংখ্যা, তুমি একটা ভাবো যে আমার হাতে 3, 5 এবং 7 আছে। দেখো ভাবো এটা, এবার দেখো যোগ করে দাও, কত? 3 5 8, 8 7 কত? 15। তাহলে তুমি এদের যোগফল পেলে 15। এবার যদি ঘুরিয়ে বলি যে তোমাকে ধরো 15 যোগফল দিয়েছে, 3টি সংখ্যার যোগফল 15, এই 3টি সংখ্যা দিয়ে, অর্থাৎ যতগুলো সংখ্যা ততগুলো সংখ্যা যদি ভাগ করে দাও 3 দিয়ে, দেখো কত পেলে? 3 5 15। দেখো মাঝের সংখ্যাটা পেয়েছি না, দেখো তো। তাহলে আমরা কোনো যোগফলকে সেই যতগুলো সংখ্যা থাকবে আমরা যদি ভাগ করে দেই, আমরা পাবো কি বলতো? ওই সংখ্যাটি পেয়ে যাবো, অর্থাৎ মাঝের সংখ্যাটি পাবো। তাহলে আমার চেয়েছে মাঝের সংখ্যা, এবং কতগুলি সংখ্যা? 3টি সংখ্যা। তাহলে 147কে আমরা যদি 3 দিয়ে ভাগ করে দেই, কি বললাম বলো? যে আমরা আমাদের হাতে 3টি বিজোড় সংখ্যা, তার মানে 3টি বিজোড় সংখ্যা দিয়ে যদি 147কে ভাগ করি, তাহলে কত আসবে? দেখো কত হচ্ছে এখানে, দেখো 3 4 12, 27 9 49, অর্থাৎ তোমার উত্তর হবে কত? 49 উত্তর। তাহলে এই ধরনের অঙ্ক এলে তোমরা পারবে অবশ্যই করতে পর থেকে। চলো পরেরটা দেখি। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল কত? 2500। যদি একটি সংখ্যা অপরটির 4 গুণ হয়, কি বললাম বলো? যে তোমার হাতে দুটি সংখ্যা, প্রথমে দেখো তোমার হাতে দুটি সংখ্যা,
একটা সংখ্যা যদি 1 হয় আর একটা সংখ্যা কত হবে 4 হবে। তাহলে একটা সংখ্যা 1 আর একটা সংখ্যা কত 4। আচ্ছা এবার দেখো এদের গুণফল কত 4, তাহলে এদের গুণফল 4, এই 4 মানে কত দেখো 2500, 4 মানে কত দেখো 2500। তাহলে 1 মানে কত কেটে দাও, 6 4 24, 24 10 4 2 8 আর কত হবে 10 মানে 5 20, তার মানে 625। তাহলে 1 ইকুয়াল টু কত 625। আচ্ছা এইবার তোমাকে এখানে একটা জিনিস বুঝতে হবে, জিনিসটা হলো দেখো যদি কোনো সংখ্যা অনুপাতে থাকে আমরা ধরে করি না 4x আর একটা x ধরে করি। এবার দেখো যখন দুটি অনুপাতের কোনো সংখ্যা গুণ হয়ে যায় সেই সময় কিন্তু দেখো এখানে দেখো 4x² হলো দেখো গুণ করলে একটা দেখো এই x² মানে কি বর্গ না, মানে তুমি যখন একদম বেসিক দিয়ে অঙ্ক করবে আমরা তখন কি করতাম x² ইকুয়াল টু কত হতো 625, x এর মান কত হতো তাহলে 25। তাহলে আমরা এই জিনিসটা আমরা শর্টকাটে নিয়ে আসবো যে 625, তাহলে মনে মনে ভাববো যে যখন দুটি অনুপাতের গুণফল হয়, কি বললাম আমি, যখন দুটি অনুপাতের গুণফল দেয় তখন আমরা 1 ইকুয়াল টু যা বেরোবে তার মাথার উপরে আমরা একটা রুট ওভার তুলে দেবো, একটা জাস্ট একটা রুট ওভার তুলে দাও, তাহলে কত হলো আমার 25। অর্থাৎ তুমি 1 এর মান ধরো 25 পেলে। এবার সংখ্যা দুটি যোগফল যেটা দেখো, তাহলে সংখ্যা দুটি কি কি, একটা 4 একটা 1, তার মানে এটা যোগফল কত 5 ইউনিট, তাহলে 5 মানে কত হবে, তাহলে 5 × 25 মানে কত হলো 125। তাহলে উত্তর কত হলো আমার 125। আবার বলছি আমি যে দুটি সংখ্যার গুণফল 2500 এবং একটি সংখ্যা 1 অপরটি কত হয় বলো তো 4 হবে। এবার দুটি সংখ্যার গুণফল অর্থাৎ 4 × 1 মানে কত হলো 4, 4 মানে কত হলো 2500, তাহলে 4 মানে 2500 যদি হয় 1 মানে কত 625। এবার দেখো যদি কখনো দুটি অনুপাত গুণ অবস্থায় থাকে তাদের কিন্তু একটা x² হয়ে যায় বেসিকভাবে করলে, কত x², এই কারণে আমরা কি করি বর্গমূল করব আমরা। তাহলে আমরা এখানে ধরে নেব কি যে এটা আমার x² মানে 625, তাহলে x মানে কত হবে √625, তাহলে আমার 1 কত 25, তাহলে আমার সংখ্যা যদি যোগফল কত 4 আর 1 কত হয় 5, তাহলে 5 মানে কত 5 × 25 মানে কত হলো 125। ওকে আচ্ছা চলো পরেরটা দেখি। দেখো দিয়েছে 329 তার উপর পাওয়ার কত 78, এদের তোমার ইউনিট অঙ্ক অর্থাৎ লাস্টের অঙ্কটা বের করতে হবে। লাস্টের অঙ্ক মানে দেখো ধরো তোমার হাতে 3টি সংখ্যা, ধরো তোমার সংখ্যা আছে 2 3 4, তাই লাস্টের সংখ্যা কত 4। আবার যদি বলি আমি 4 6 8 1, যদি বলে একক অঙ্ক বা ইউনিট ডিজিট কত লাস্টেরটা, তাহলে বলবো কত আমরা 1 বলবো আমরা। তাহলে যখন তোমাকে এই ধরনের অঙ্ক দেবে যে একক ঘরের অঙ্ক নির্ণয় করো, তার মানে আমি বলবো লাস্টের সংখ্যা যেটা থাকবে সেটাই 2 থাকতে পারে 4 থাকতে পারে 5 থাকতে পারে, শুধুমাত্র সেই অঙ্কটি কিন্তু আমরা নিব, একে বলা হয় তোমার কি বলতো একক অঙ্ক বলা হয়। তো আমরা একটা কথা মনে রাখবো, ধরো তোমার 9 আছে, 9 এর মাথায় 1 কত হয় 9 হয়। ধরো 9² আছে কত হলো, তাহলে 9² মানে কত 9 9 81, তার ইউনিট ডিজিট কত 1, এখানে কত 9, তারপর দেখো 9 দুটি বার কিউব অর্থাৎ 9³ তাই 9³ যদি বলো দেখো আমি যদি 9 দিয়ে গুণ করি দেখো লাস্টে একটা ইউনিট ডিজিট 9 আসবে। তাহলে একটা জিনিস দেখো যখন তুমি এইখানে বিজোড় পাওয়ার নেবে তখন কিন্তু সর্বদা 9 আসবে। তাহলে কি যখন 9 বিজোড় পাওয়ার হবে, 9 এর বিজোড় পাওয়ার, যখন 9 এর বিজোড় পাওয়ার হবে, যখন 9 এর বিজোড় পাওয়ার হবে তখন কিন্তু ইউনিট ডিজিট বা একক ঘরের অঙ্ক কত হবে বলো 9 হবে। আর 9 এর যদি তোমার জোড় পাওয়ার থাকে, জোড় পাওয়ার থাকে তাহলে কিন্তু ইউনিট ডিজিট বা একক ঘরের অঙ্ক হবে তোমার কি বলতো 1 হবে। এবার অঙ্কটা দেখো, দেখো এইখানে দেখো যত অঙ্ক থাক তুমি কিছু দেখবে না যে কতগুলো ভেতরে অঙ্ক আমার কতগুলো সংখ্যা আছে দেখে লাভ নেই, তুমি শুধু এই লাস্টের সংখ্যাটা নেবে 9 9 নাও, তাহলে 9 নিয়ে নাও তুমি 9 9 এর মাথায় কত আমার 7 8,
তাহলে আমার যত বড় সংখ্যায় থাকবে না কেন তার উপর কিন্তু ডিপেন্ড করবে না, শুধু ডিপেন্ড করবে লাস্টের যে সংখ্যা তোমার অঙ্ক বা ডিজিট থাকবে তার উপরে। তাহলে এখানে কত লাস্টে 9, তাই 9-এর উপর কত আমার 78। তাহলে 9-এর উপর যদি 78 হয় তাহলে এই 78টা কি জোড় না বিজোড় বলো? জোড়। তাহলে আমার জোড় সংখ্যা, যদি আমার পাওয়ারটা জোড় হয়, কি হয় জোড় থাকলে বলো? তাহলে জোড় যদি হয় লাস্টে 1 থাকবে, তাহলে উত্তর কত হবে? 1। তাহলে আমরা মনে রাখবে ভালো করে যে 9-এর পাওয়ার যদি আমার বিজোড় হয় তাহলে উত্তর ইউনিট হবে 9, আর যদি আমার জোড় হয় উত্তর হবে কিন্তু 1। এগুলো তোমাকে লক্ষ্য রাখতে হবে। চলো পরেরটা দেখি। একটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 হয়, সেই সংখ্যার বর্গকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? দিয়েছি কি দেখো, কোন একটা সংখ্যা, সেই সংখ্যাকে 5 দিয়ে ভাগ করো, ভাগ করলে তুমি ভাগশেষ পাবে 3। ক্লিয়ার কথাটা? তাহলে তুমি দেখো এই 5-এর সঙ্গে যে 3 জমে যুক্ত করে দাও, তাহলে তুমি যে সংখ্যা দিয়ে ভাগ করবে তাকে আর ভাগশেষকে যোগ করে দাও। কত হলো? 5 3 8, অর্থাৎ এই সংখ্যাটি কত হবে? 8 হবে। কারণ তুমি দেখো 5 দিয়ে 8কে ভাগ করো, তাহলে কত? 5 × 5 কত হলো? 3, 3 অবশিষ্ট হলো। অর্থাৎ তোমাকে ধরতে হবে যে একটা সংখ্যা 5 হলে ভাগশেষ যদি 3 হয়, তাহলে এই 5 আর 3কে আমরা অ্যাড করে দিলাম, তাহলে অ্যাড করলে কি হবে? সংখ্যাটা তুমি পেয়ে যাবে কিন্তু। আচ্ছা, তাহলে 8 হলো। এইবার সেই সংখ্যাটির বর্গ করে দাও। কার বর্গ হবে? তাহলে 8-এর বর্গ করে দাও। তাহলে 8-এর বর্গ কত? 64। তাহলে 8-এর বর্গ যদি 64 হয় তাহলে এই 64কে তুমি আবার 5 দিয়ে ভাগ করো। এই যে 5 দিয়ে ভাগ করো, তাহলে কি 5 দিয়ে ভাগ করো। দেখো 5 × 12 = 60, হাতে কত? 4, তাহলে তোমার উত্তর কত? 4 আসবে। এটা তোমার রিমাইন্ডার। কথাটা বোঝা হলো আমার যে একটা সংখ্যাকে 5 দিয়ে ভাগ করো, তার মানে তুমি কি করবে? ওই সংখ্যাটা মানে ওই যে যাকে ভাগ করবে, অর্থাৎ যেটা দিয়ে ভাগ করবে সেই সংখ্যাটা আর ভাগশেষ এই দুটো যদি অ্যাড করে দাও তুমি সংখ্যাটা পেয়ে যাবে কত? সেই সংখ্যার বর্গ করো, অর্থাৎ সেই সংখ্যার বর্গ কত? 64। সেই 64কে 5 দিয়ে ভাগ করে দাও, তোমার উত্তর কত আসবে? রিমাইন্ডার বা ভাগশেষ কত? 4 থাকবে। এবার দেখো এখানে আমরা একটা শর্টকাট করি। দেখো মনে রাখবে যখন কোনো ভাগশেষ থাকবে, যে কোনো অঙ্কে ধরে এই ধরনের ভাগশেষ যদি থাকে, যে ভাগশেষ কত আমার? 3। ভাগশেষ কত? 3। এবার এই ভাগশেষ এখানে কত? বর্গ চেয়েছে, বর্গ, তাহলে এরই বর্গ করে দাও, অর্থাৎ 3-এরই বর্গ করে দাও। কত? 9। 9কে 5 দিয়ে ভাগ করে দাও, কত হলো? রিমাইন্ডার 4 এর সেখানে দেখো উত্তর আমার 4। তাহলে দেখো তাহলে কি বললাম কথাটা আমি, যে ভাগশেষ যেটা থাকবে ভাগশেষ, সেই ভাগশেষকে বড় করে দাও। তাহলে ভাগশেষ যদি বড় করে দাও সেটাকে তুমি সেই সংখ্যা দিয়ে ভাগ করে দাও, তোমার উত্তর কিন্তু অটোমেটিক চলে আসবে। তাহলে তুমি দুইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো অথবা এইভাবেও করতে পারো, তোমার প্রত্যেকটা সঠিক উত্তর আসবে। উত্তর কত? 4। আচ্ছা পরেরটা দেখো। 100 ও 600 এর মধ্যে মোট কতগুলি সংখ্যা যেগুলি 4 ও 6 দ্বারা উভয় ভাগ যায়? 100 ও 600 এর মধ্যে মোট কতগুলি পূর্ণ সংখ্যা আছে যারা 4 ও 6 দ্বারাই বিভাজ্য হয়? দেখো তোমাকে দিয়েছে 100 থেকে 600, 100 থেকে 600, তাহলে 100 থেকে 600 কতগুলি সংখ্যা তোমার হাতে? 500। তাহলে 500টি সংখ্যা, এই 500টি সংখ্যার মধ্যে দেখতে হবে কতগুলি সংখ্যা 4 ও 6 উভয় দ্বারাই ভাগ যায়। এবার দেখো যে কোন একটা সংখ্যা কখন 4 ও 6 দ্বারা ভাগ যাবে, যদি সেই সংখ্যাগুলির লসাগু তুমি নিয়ে নাও। তাহলে লসাগু বা তার মাল্টিপল হবে সংখ্যাগুলো অবশ্যই, তার মানে এদের লসাগু কত বলো? 12। তাহলে কোনো একটা সংখ্যা বের করার জন্য কতগুলো সংখ্যা আছে বের করার জন্য আমরা কি করব? লসাগু নেব। লসাগু কত হলো? 12। এই 12 দিয়ে আমরা কি করব? 500কে ভাগ করব। তাই কেটে দাও 12 দিয়ে, কত হলো? 4 12 48, 49 50, কত হলো? 12কে 12, কত আমার? 41। তাহলে তুমি দেখো আমার টোটাল পেলে 41টি সংখ্যা যেগুলি 4 ও 6 উভয় দ্বারাই ভাগ যাবে। আমরা কোনো পয়েন্ট নিব না, 41 পরে পয়েন্ট থাকবে, কোনো পয়েন্ট নিব না আমরা, শুধুমাত্র আমরা 41টা তুলব এখানে। আচ্ছা পরেরটা দেখো। 1 কিলোমিটার দীর্ঘ রাস্তার
দুই পাশে প্রতি 20 মিটার ব্যবধানে গাছ বসালে মোট কতটি গাছ লাগানো প্রয়োজন? আচ্ছা, দিয়েছে দেখো তোমার একটা বাগান, সেই বাগানের টোটাল ডিস্টেন্স কত, অর্থাৎ লেন্থ কত, 1 কিলোমিটার বা 1000 মিটার। তাহলে এই 1000 মিটারে তুমি কি করবে, 20 মিটার অন্তর অন্তর একটা করে গাছ লাগাবে। তাহলে তুমি ধরো 20 মিটার অন্তর অন্তর একটা করে গাছ লাগাচ্ছে হবে, একটা করে গাছ লাগাচ্ছে হবে 20 মিটার অন্তর অন্তর। তাহলে তোমার একটা বাগান, সেই বাগানটার ডিস্টেন্স কত বলো, 1000 কিলোমিটার। এই 1000 কিলোমিটারে প্রত্যেক 20 মিটার অন্তর অন্তর তুমি একটা করে গাছ লাগাবে। এবার দেখো তুমি তাহলে টোটাল ডিস্টেন্স আমার 1000 কিলোমিটার মিটার, তাহলে 1000 মিটারকে তুমি যদি 20 দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু পেয়ে যাবে যে কতগুলি গাছ লাগাতে হবে। কতগুলি হলো দেখো, কেটে দাও, 50। তার মানে তোমাকে 20 মিটার অন্তর অন্তর তুমি টোটাল 50টি গাছ লাগাবে। কিন্তু এখানে কিন্তু আছে, দেখো আমরা যখন কাউন্ট করি সেই কাউন্ট কিন্তু প্রথমটা ধরি না, এই প্রথমটা কিন্তু ধরি না, আমরা প্রথমটা বাদ দিয়ে কাউন্ট করি, কিন্তু এই জন্য আমরা এখানে অ্যাড করব, কত হলো 51। তার আমি বলি আবার যে যখন ধরো একটা ডিস্টেন্স অন্তর অন্তর তুমি গাছ লাগাবে, তাই টোটাল ডিস্টেন্সকে ওই মিনিমাম ব্যবধান দিয়ে ভাগ করে দাও। এবার যতগুলো গাছ পাবে ওটা কিন্তু আমরা প্রথমটা বাদ দিয়ে ধরি, এই জন্য মনে রাখবে প্রথমটা সবসময় অ্যাড একটা করে অন্তত অ্যাড করবো, আমরা অ্যাড করে আমরা কি করবো, 51টা উত্তর হবে। নিচের কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য হয়? তাহলে 99 দ্বারা বিভাজ্য রুলস মনে রাখবে, যদি 11 এবং 9 এই দুটি রুল ফলো করে তবেই মনে রাখবে 99 দ্বারা বিভাজ্য হয়। তো 11 রুল কি, 11 নিয়ম আমি বলেছি আমি, যদি অড জায়গার সংখ্যাগুলির যোগফল মাইনাস ইভেন জায়গাগুলির অঙ্কগুলির যোগফল থেকে বিয়োগ করে দেই, তাহলে 0 বা 11 মাল্টিপল আসবে। এবং 9 দ্বারা বিভাজ্যের নিয়ম মনে রাখবে, 9 দ্বারা বিভাজ্যের নিয়ম একটা সংখ্যার সমস্ত ডিজিটকে তুমি যদি আচ্ছা 9 দ্বারা বিভাজ্যের নিয়ম কি দেখো, তার 9 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো একটা অঙ্কের সমস্ত ডিজিটকে তুমি যোগ করে দাও, যোগ করে দাও যখন 9 তে ভাগ যায় তাহলে সংখ্যাটি কি হবে, 9 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এখানে আমি কি করবো, ডিজিটগুলোকে যোগ করব বা ডিজিট সাম করে দাও, দিয়ে আমাদের 9 দ্বারা বিভাজ্য হয়, তাই 9 দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটি। তাহলে আমরা কি করবো, এখানে দেখো প্রথমে 9 দ্বারা চেক করো, তাহলে আমি যদি প্রথমে 9 দ্বারা চেক করি দেখি কোন সংখ্যাগুলো কাটবে, দেখি 9 কেটে গেল, 6 9 কেটে গেল, 4 5 6 7, প্রথমটা কিন্তু আমার 9 দ্বারা কাটবে না, তাই এটা উত্তর কখনোই হবে না, কারণ 9 দ্বারা আমাকে ভাগ যেতে হবে। দেখি তারপরে 5 4 9 কেটে গেল, 4 3 7 8 9 কেটে গেল, সম্পূর্ণ কেটে গেল সব, তামের উত্তর হতে পারে। 9 কেটে গেল, 7 2 9 কেটে গেল, 5 3 8 1 9 কেটে গেল সব। এখানে দেখি কত, 7 2 9 কেটে গেল, 5 4 9 কেটে গেল, 6 3 9 কেটে গেল। মানে দেখো আমার BCD যে কোনো একটা উত্তর হতে পারে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে আমার 9 দ্বারা হচ্ছে কিনা, অর্থাৎ আমি 9 দ্বারা পারছি না বের করতে উত্তর, তাহলে আমাকে হাত দিতে হবে 11তে। তাহলে 11তে আমি হাত দেবো, চলো প্রথমটা তো বাদ, প্রথমেই বাদ। 11 নিয়ম কি, তাহলে আমরা দেখি 11 নিয়ম, 1 আর 4 5, 5 আর 4 9, তা তুমি এখানে 9 বসিয়ে দাও। এরপর দেখি 1 আর 3 4, 4 আর 5 9, দেখো তো তোমার এদের ডিফারেন্স শূন্য এসছে কিনা, হ্যাঁ, তার উত্তর বি হবে কিন্তু। তাহলে আমরা প্রথমে 9 দিয়ে চেক করব যে 9 দিয়ে হচ্ছে কিনা, যদি না হয় এর পরবর্তীতে আমরা 11তে চেক করব। আমরা কিন্তু জানি না যে 11 দিয়ে হবে কি 12 দিয়ে হবে, আমরা জানি না, এই জন্য আমরা বোধভাবে চেক করতে পারি। কেউ যদি ভাবো স্যার আমি প্রথমে 11তে চেক করব, কোনো সমস্যা নেই, তুমি 11তে প্রথমে চেক করো, করার পর যদি না হয় আবার তুমি সেটা 9 দিয়েও করে দেখো যে হচ্ছে কিনা, যদি হয় তো উত্তর সঠিক। তারপর দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাটি কোন ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম সংখ্যাটি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি থেকে 7 বিয়োগ করলে
তা 15, 24, 28, 32 দ্বারা বিভাজ্য হবে। তাহলে একটা সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে হবে যেন তোমার যেখান থেকে 7 যদি বাদ দিয়ে দাও তাহলে আমার 15, 24, 28, 32 দ্বারা বিভাজ্য হবে। তার মানে দেখো ক্ষুদ্রতম মানে তোমাকে বের করতে হবে লসাগু। কথাটা বোঝা হলো আমার? যে যখন ক্ষুদ্রতম বা সর্বনিম্ন কথাটা ইউজ করবে তোমাকে কিন্তু সর্বদা করতে হবে লসাগু বের করতে হবে। দেখো আমার এখানে লসাগু বের করতে পারবো কিন্তু একটু লেন্থি প্রসেস হয়ে যাবে, তোমার একটু আমার বড় করতে হবে। তো আমরা অপশন টেস্ট করবো কি করে, দেখো আমরা অপশন টেস্ট করব। দেখো তুমি যদি 7 বাদ দিয়ে দাও, প্রত্যেকটাতে 7 বাদ দাও, এখান থেকে 7 বাদ দাও কত হলো 80 লাস্টে, এখানে 7 বাদ দাও লাস্টে 60, এখানে 7 বাদ দাও লাস্টে আমার 70, এখানে 7 বাদ দাও লাস্টে আমার 90। তাহলে আমি প্রত্যেকটা থেকে 7 প্রথমে বাদ দিয়ে দিলাম। এইবার দেখো এই যে তোমার 24 বা 15 এর মধ্যে একটা 3 আছে, দেখো 3 এর মধ্যে একটা 3 আছে দেখো। তাহলে 15-র মধ্যে একটা সংখ্যা 3 আছে। আমি 3-এর নিয়ম কি জানি বলো তো? আমি 3-এর নিয়ম জানি, যদি আমার লাস্টে কোনো একটা সংখ্যাতে 3, 6 বা 9 থাকে আমরা সংখ্যাটি ড্রপ দিয়ে দেবো, অর্থাৎ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো প্রথমটা দেখো 8 আর 1 9 কেটে গেল না, তেমন কত হলো উত্তরে 8 আর 1 9 হলো, 9 কি হবে 3 দ্বারা বিভাজ্য। এখানে কত হলো 1 + 8 কত হলো আবার 9, 9 3 দ্বারা বিভাজ্য হয়, তার মানে উত্তর হবে এ। তাহলে আমরা অপশন টেস্ট করবো, এখানে আমরা কখনো আর লসাগু করে আমরা যোগ করব না। তাহলে এই ধরনের অঙ্ক আমরা অপশন টেস্ট করে কিন্তু উত্তর করতে পারি। আজকের লাস্ট অঙ্ক দেখো, একটি সংখ্যাকে 624 দিয়ে ভাগ করলে ভাগশেষ 53 হয়, সেই সংখ্যাটিকে 16 দিয়ে ভাগ করা হলে ভাগশেষ কত হবে? দেখো আমি একটু আগে বলেছি এবং মনে রাখবে, যখন কোনো একটা সংখ্যার ভাগশেষ থাকবে তাহলে ভাগশেষটা তুলে নাও তুমি। এই ভাগশেষকে যে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে সেই সংখ্যার নিচে বসিয়ে দাও। তাহলে দেখো কত হলো 3 সরং 48, তাহলে 3 সরং 48 যদি হয় তার মানে হাতে কত 53, তাহলে 48 5-এ কত 53, তাহলে রিমাইন্ডার কত আমার 5 হবে। তাহলে 3 সরং 48, তাহলে 48 আর 5-এ 53, তারপরে এক্সট্রা কত তোমার 5 পড়ে থাকবে, তাহলে উত্তর রিমাইন্ডার কত আমার 5 উত্তর।